বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এটা কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত। বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো কারণে বাস্তবের সাথে মিল হয়, সেটা নিছক কাকতালীয় ব্যাপার। এর জন্য চ্যানেল কোনোভাবে দায়ী নয়। ধন্যবাদ। ভয়ঙ্কর ভূতের গল্প। আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি রাজীব। আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটার নাম ভূত বাংলো। কলকাতার বুকে ছোট্ট এক অফিসের কাজ করতে করতে জীবনটা বেশ নিস্তেজ হয়ে উঠেছিল অর্ণবের। 30 ছুঁই ছুঁই বয়সে একঘেয়েমি আর অফিসের চাপে ক্লান্ত সে সিদ্ধান্ত নেয় একটুখানি ছুটি নিয়ে কোথাও ঘুরে আসবে। ইন্টারনেটে সার্চ করতে গিয়ে হঠাৎ চোখে পড়ে রায়চৌধুরীর পুরনো বাংলো। নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে, শহরের কোলাহল থেকে অনেক দূরে, মাঝখানে বিশাল বন আর গড়ের ধ্বংসাবশেষ। স্থানীয় লোকজন এটাকে ডাকে ভূত বাংলো নামে। বলা হয়, রায়চৌধুরী পরিবারের শেষ উত্তরাধিকারী অজানা এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকেই এই বাংলোতে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ কাছাকাছি ঘেঁষে না। অর্ণব অবশ্য এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। সে বুকিং করে নেয় সেই পুরনো বাংলোটা 4 দিনের জন্য। বাংলোয় পৌঁছানোর দিনটা ছিল বর্ষার শেষে, আকাশে তখনও মেঘের আনাগোনা। বাংলোতে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ নাকি আসে। পুরনো কাঠ, ভেজা মাটির সঙ্গে যেন লুকিয়ে থাকা কোনো পচা অতীত। দরজার কড়া ধরা মাত্র নিজে থেকেই খুলে যায়। হ্যালো, কেউ আছেন? অর্ণব ডাক দেয়, কিন্তু কোনো উত্তর নেই। অর্ণব নিজেই ভেতরে ঢুকে পড়ে। চারপাশে পুরনো সব আসবাব, দেওয়ালে রায়চৌধুরী পরিবারের কুয়াশাচ্ছন্ন মুখাবয়বের ছবি। হঠাৎ করেই এক ঝলক ঠান্ডা বাতাস গায়ের মধ্যে দিয়ে সরে গেল, যেন কেউ খুব কাছ দিয়ে হেঁটে গেল অদৃশ্য হয়ে। তারপর আচমকা উপরের ঘর থেকে একটা শব্দ, যেন কেউ ভারী পা টেনে টেনে হাঁটছে। অর্ণব থমকে গেল। কেউ তো বলেছিল এই বাংলোতে নাকি কেউ থাকে না। অর্ণব সাহস করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। শব্দটা যেন থেমে গেছে, কিন্তু এক অজানা ভয় বুকের মধ্যে ধপধপ করে কাঁপছিল। উপরের করিডোরটা বেশ অন্ধকার, ভাঙা জানালা দিয়ে ধুলো জমা আলো এসে পড়ছে মেঝেতে। একটা ঘরের দরজা খানিকটা খোলা। অর্ণব ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। ঘরটা দেখতে অদ্ভুত। মেঝেতে গুঁড়ো লাল রং ছড়িয়ে আছে, দেয়ালে কেউ যেন নখ দিয়ে আঁচড় কেটেছে। একটা পুরনো আয়না রাখা আছে ঘরের এক কোণে, তার কাঁচ ফেটে গেছে। আয়নার নিচে লেখা, এই ঘরে যার চোখ পড়ে, সে ফিরে যায় না। অর্ণব কিছুটা অস্বস্তি অনুভব করলেও নিজেকে বোঝালো, এই সবই স্থানীয় লোকেদের ভয় দেখানোর কৌশল। সে মোবাইল বের করে ছবি তুলতে গেল, কিন্তু স্ক্রিনে কিছুই ধরা পড়ছে না। সব কেবল ঝাপসা। আর তারপর আয়নায় সে দেখল, তার পিছনে একটা ছায়া দাঁড়িয়ে। সে চমকে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, পুরো ঘর ফাঁকা। হঠাৎ করেই দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল ধাই করে। ঘরটা হিমশীতল হয়ে উঠল। বাতাস নেই, জানালাও বন্ধ, অথচ কানে স্পষ্ট ভেসে আসছে ফিসফিস করে বলা কিছু শব্দ। তুই এখানেই থাকবি চিরকাল। অর্ণব দরজা ঠেলেও খুলতে পারছে না। সে চিৎকার করে ওঠে, কে আছো? এইসব কি হচ্ছে? ঠিক তখনই ঘরের এক কোণা থেকে একটা পুরনো দিনের মেয়ের কাঁপা কাঁপা গলায় ভেসে আসে, আমাকে বাঁচাও, আমি এখনো এখানেই আছি। অর্ণব স্তব্ধ হয়ে গেল। কে এই মেয়ে? কিসের মধ্যে সে জড়িয়ে পড়ছে? ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। গলার ভেতর কিছু যেন আটকে যাচ্ছে অর্ণবের। ভয় নাকি কৌতূহল? কোণার দিকে তাকাতেই সে দেখতে পেল একটা ছায়ামূর্তি আস্তে আস্তে গাঢ় হতে হতে এক কিশোরী মেয়ের রূপ নিচ্ছে। পরনে ময়লা জামা, এলোমেলো চুল, মুখটা অদ্ভুত মায়াবী আর শোকাহত। মেয়েটা আয়নার দিকে তাকিয়ে বলল, আমি বিনা, এই আয়নার মধ্যেই আমি বন্দি। কেউ বিশ্বাস করেনি আমাকে। অর্ণব ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, কথা বলতে পারছে না। বিনা আবার বলল, তুমি কি আমাকে মুক্ত করতে পারো? নাকি তুমিও ওদের একজন? অর্ণব ধাক্কা খেয়ে বলে ওঠে, ওদের? কারা? বিনার চোখে ভয়ার্ত অভিব্যক্তি। সে হাত তুলে ঘরের দেয়ালের দিকে ইশারা করে। অর্ণব তাকিয়ে দেখে, দেয়ালে একটা বড় রকমের ছায়া আস্তে আস্তে গাঢ় হয়ে উঠছে। 3 জন লোকের অবয়ব, কিন্তু মুখগুলো বিকৃত, যেন মানুষের না, পশুর মতো। তারা ফিসফিস করছে। ও আবার জেগে উঠেছে। এবারও কেউ ফিরে যাবে না। আচমকা ঘরের আলো নিভে যায়। অন্ধকারে কেবল ঠান্ডা নিঃশ্বাস আর নখের ঘষা শোনা যাচ্ছে। বিনার কণ্ঠ আবার ভেসে আসে, ওরা আমাকে আগুনে পুড়িয়ে মেরেছিল। রায়চৌধুরীদের গোপন অভিশাপ আমি জানতাম। তাই। অর্ণব গলা শুকিয়ে ফেলে। বিনা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে। এই আয়নার নিচে একটা চাবি আছে, সেটা দিয়ে ওপাশের গোপন দরজাটা খুলো।
ওখানেই লুকানো আছে সত্যিটা। অর্ণব কাপা হাতে আয়নার নিচে হাত ঢুকিয়ে পেল একটা ঠান্ডা লোহার চাবি। সেই সঙ্গে হঠাৎ ঘরের এক দেওয়াল থেকে চাপা আওয়াজের ক্লিক, যেন ভেতরে কিছু খুলে গেল। অর্ণব বুঝল সে এখন আর ফিরে যেতে পারবে না, সত্যিটা জানতেই হবে এখনই। অর্ণব আয়নার নিচ থেকে পাওয়া চাবিটা শক্ত করে ধরে গোপন দরজার খোঁজে দেয়ালের দিকে এগিয়ে গেল। বিনা যে দিক দেখিয়েছিল ঠিক সেখানেই হাত রাখতেই একটা ঠান্ডা পাথরের ফলক খানিকটা দুলে উঠল। চাবিটা চোঙাকার একটা ছোট্ট গর্তে বসিয়ে ঘোরাতেই টিকটিক করে শব্দ করে পাথরের দরজাটা ধীরে ধীরে সরে গেল। দরজার ওপারে সিঁড়ি নেমে গেছে, একটা অন্ধকার ভূগর্ভস্থ কুঠুরি। নিচে নামার সঙ্গে সঙ্গে অর্ণবের মনে হচ্ছিল চারপাশের অন্ধকার যেন তাকে গিলে ফেলছে। মাটির নিচের সেই কুঠুরিতে পৌঁছে সে দেখতে পেল কিছু প্রাচীন কাগজপত্র, ছেঁড়া পুস্তক আর একটা পুরনো কাঠের বাক্স। দেয়ালের গায়ে মোমবাতির আলোক ছায় ফুটে উঠছে অদ্ভুত চিত্র, কালো জাদু, বলি আর রক্তের প্রতিচ্ছবি। হঠাৎ করেই এক পুরনো খটখটে কণ্ঠস্বর ভেসে এলো, তুই কেন নামলি এখানে? তুইও কি সত্যি জানবি? অর্ণব ঘুরে দাঁড়িয়ে দেখল এক বয়স্ক লোক, মুখে দাড়ি, পরনে পুরনো ধুতি, চোখ দুটো আগুনের মতো। লোকটা বলল, আমি ছিলেন রায়চৌধুরীদের পুরনো দারোয়ান। আমি দেখেছি বিনাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ সে জেনে ফেলেছিল রায়চৌধুরী পরিবারের পুরুষেরা কালো জাদু করত। ক্ষমতা আর অমরত্বের লোভে তারা অনেক মেয়েকে বলি দিয়েছিল। অর্ণব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা ইশারা করে কাঠের বাক্সের দিকে, এতেই আছে সেই সব প্রমাণ। কিন্তু সাবধান, ওরা এখনো এই বাংলোতেই আছে, ছায়ার মধ্যে, খুঁজছে নতুন বলি। অর্ণব হাত বাড়িয়ে বাক্সটা খুলতেই কুঠুরি যেন কেঁপে উঠল। হঠাৎ বাতি নিভে গেল, আর সঙ্গে সঙ্গে এক নারী কণ্ঠ বিকট চিৎকারে বলে উঠল, তুই আমাদের বাঁধন ভেঙে ফেলেছিস। চারপাশে ছায়া ঘুরপাক খেতে লাগলো। অর্ণব হাঁপাতে হাঁপাতে খোঁজার চেষ্টা করল বাইরে যাওয়ার পথ, কিন্তু দরজাটা কোথাও নেই। তবে কি সেও এখন এই বাংলোরই অংশ হয়ে গেল? ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে বুক ধড়ফড় করতে থাকা অর্ণব বুঝতে পারল বাংলোর ছায়ারা জেগে উঠেছে। ঘরের বাতাস ভারী হয়ে এসেছে, কুয়াশার মতো কিছু যেন চারপাশে ঘুরছে, যেন শ্বাস নিতে গেলে সেই অদৃশ্য ছায়াগুলো ফুসফুসে ঢুকে পড়ছে। পেছনে সেই রহস্যময় বৃদ্ধ আর নেই। বাক্সটা পড়ে আছে খোলা অবস্থায়, ভেতরে কিছু পুরনো দলিল, ছবি আর রক্তমাখা এক পুস্তিকা, যেখানে রায়চৌধুরীদের অন্ধকার ইতিহাস লেখা। বলির জন্য কুমারী কন্যা চাই, প্রতি 100 বছর অন্তর, না হলে পরিবার ধ্বংস। লেখা ছিল জীর্ণ পাতায়, বিনা সেই বলি হয়েছিল। অর্ণব সেই কথা পড়তেই হঠাৎ আলো জ্বলে উঠল এক ঝলক, আর সে দেখতে পেল চারপাশে দাঁড়িয়ে আছে 3 জন ছায়ামূর্তি। গায়ের গঠন রায়চৌধুরী পরিবারের পুরুষদের মতো, মুখগুলো আগুনে পোড়া, চোখ দুটো লাল টকটকে। তাদের একজন গর্জে উঠল, তুই আমাদের শিল ভেঙেছিস, এখন তুইই হবে বলি। অর্ণব পালাতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। হঠাৎ সেই মেয়েটি, বিনা, আবার দেখা দিল। এবার তার শরীর আগের চেয়ে অনেক শক্ত, চোখে আত্মবিশ্বাস। না, এবার আর বলি হবে না কেউ। এত বছর পর কেউ এসে সত্যিটা খুঁজেছে। ওদের সময় শেষ। সে ঝাঁপিয়ে পড়ল এক ছায়ার ওপর, আর সেই মুহূর্তে সারা বাংলো যেন কেঁপে উঠল এক প্রবল ভূকম্পে। পুরনো দেওয়াল ফাটতে লাগলো, সিলিং থেকে ধুলো ঝরতে থাকলো, বাতাসে গন্ধ এল পোড়া চামড়ার, গলিত রক্তের। অর্ণব কাঁপতে কাঁপতে এক কোণে দাঁড়িয়ে দেখল ছায়াগুলো কষ্টে চিৎকার করতে করতে গলে যাচ্ছে। বিনার মুখে এক তৃপ্তির হাসি, আমার মুক্তি হলো, ধন্যবাদ। সে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। সব কিছু শান্ত। অর্ণব উঠে দাঁড়ালো। আশপাশে ছায়া নেই, শোরগোল নেই। গোপন কুঠুরি এখন শুধুই ধ্বংসাবশেষ। পরদিন সকাল, অর্ণব যখন বাংলো থেকে বেরিয়ে এল, তার শরীরে ধুলো, কাদা, চোখে ক্লান্তি। স্থানীয় একজন বৃদ্ধ বলল, আপনি পুরো রাত বাংলোর ভেতর ছিলেন? আমরা ভেবেছিলাম আর ফিরে আসবেন না। অর্ণব একবার পেছনে তাকালো। রায়চৌধুরীর বাংলো এখনো দাঁড়িয়ে, তবে জানালার একপাশে একটা ম্লান মেয়ের মুখ তাকে তাকিয়ে বলল, ভয় নেই, আর কেউ বলি হবে না। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।